আলমের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল 8 মাস আগে থেকে। 8 মাস আগে থেকে সে পরকীয়ায় জড়িত, আমি এটা বলেছিলাম সবাইকে। একদম কেউ কথা বলেন না ভাইয়া, প্লিজ দয়া করে আমাদের কথা শুনেন, আমরা কি বলতে চাই সেটা শুনেন সবাই। আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল, আমি তার বাবার দেখাশোনা করিনি, এই জন্য আমাকে বয়কট করেছিল। কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের। আমি বলেছিলাম যে হিরো আলম পরকীয়ায় জড়িত আছে, যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার 8 মাস আগে থেকেই দ্বন্দ্ব। 8 মাস যাবত তার সাথে আমার দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। আর পরকীয়ার যে কথাটা আমি বলেছি, সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে, প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে, তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি। এই হচ্ছে সেই মিথিলা, যার সাথে তার গত 8 মাস যাবত সম্পর্ক। আমি যতটুকু জানি, আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক। মিথিলার কাছ থেকেই শুনেন সম্পূর্ণ কথা, মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন। মিথিলা, আপনার পরিচয় বলেন।
আপনার পরিচয় বলেন, জোরে বলেন। আপু জোরে বলেন, জোরে। মিথিলা কথা বলেন, আপু জোরে বলতে। আচ্ছা আমি আরেকটু বলি, মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল। ভাই মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল। বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে, আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে। ইভেন আমি হচ্ছে তার পাশে দাঁড়িয়েছি। আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো। তার মুখ থেকেই আপনারা শুনেন। আচ্ছা আমরা একটু মিথিলার কাছ থেকে শুনতে চাই কি হয়েছে, কিভাবে আলমের সাথে বিয়ে হয়েছে বলেন। আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ। জোরে বলবেন। আমি কিন্তু মিডিয়ার না, এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছি। আমি কথা বলার সময় প্লিজ আপনারা প্রশ্ন পরে করেন, আগে আমার কথাটা আমি ওনাকে এখান থেকে 1 বছর আগে প্রথম ফোন করি। আমার একটা মাছের বিজনেস আছে, ওনার সঙ্গে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না। আমি তাকে ফোন করি টিকটকের মাধ্যমে, মুখের কাছে দিয়ে কথা বলেন আপনি। টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি, করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন, আপনার নিলয় আলমগীর ওয়াইফ উনি কোথায়। পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পারসন, তাহলে ওনাকে বলি, তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো। আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে 2 মাস পর আমার একটা প্রবলেম, অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, তুমি অফিসে আসো। পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই, যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয়। সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে, কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়। তখন কখনোই আমি রিয়ামনির সাথে তার কথা বলতে দেখিনি। সারা রাত আমার সাথে কথা বলেছে, দিনে কথা বলেছে, বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে। আমি আমি ফোন ব্যবহার করি এই 2-3 বছর, এই সব বিষয়গুলো আমি অত বুঝি না, এত আমি দেখিও না। তখন আমি একদিন ওনারে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে। অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে, তো উনি আমাকে বলেন না ও শুধু আমার নায়িকা, এগুলো তো বলে, এরকম অনেকেই আছে। আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়। তখন ওনার মেয়ের সাথে, ওনাকে যখন বগুড়ায় মারধর করে, ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায়। মেয়েকে আমি এতটাই, বিয়ের প্রস্তাব উনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাব। তখন আমি বিয়ে করতে, সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই। একটা কথা বলতে বলতে ভালো, কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমি অসুস্থ দেখছেন। পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে, মানে ফ্যামিলি কথায় ওনার মা, তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন। বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন, ওই ছবিটা, তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না, যে ভয় উনি ভাইরাল পারসন, আমি এগুলো খুবই অপছন্দ করি। পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখিনি, আমি মসজিদে দাঁড়ায় করি। পরে উনি তো নামাজও পড়ে না ঠিক মতো, ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না, আমি বিশ্বাস করি না ওনার কথা, আপনি বলুন। পরে ওনার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি 3 মাস না 2 মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন, এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না। এই আস্তে আস্তে রিয়ামনির সাথে ওনার আমি দেখি, যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখন আস্তে আস্তে আবার রিয়ামনি অল্প একটু যোগ করবেন, সেটা হচ্ছে যে প্রেমের প্রস্তাবটা কে আগে দেয়, আপনি দেন নাকি হিরো? অবশ্যই সে কথা, এটা কোনো প্রেমের প্রস্তাব না, একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে গেছে। সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের প্রস্তাব দিতে হবে। পরে আমাদের বিয়ে হয়, এটা গোপন থাকবে। উনি ওনার বাড়ি পাঠায়,
আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার, এখন যদি এটা ফ্লাশ হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, একটু পারবা না? কেন পারবো না? তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে। আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার মিডিয়ার, তুমি হচ্ছে আমার ঘরের। তার বাড়ি আমারে নিয়ে রাখে, বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা, তার মেয়ে কান্নাকাটি করছিল, দাদির সাথে ঝগড়া হয়েছে, আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করলে আমি কিন্তু এখানে থাকতে পারবো না। তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায়, ও কোরআন শরীফ ছুঁয়ে বলল, এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত, সেও আমাকে অ্যাটাক করে, আমিও করি, দুইজন কথা কাটাকাটি আমাদের হয়। পরবর্তীতে ও জানার পরে ও কিন্তু বগুড়ায় যায়, যে আমাকে দেখে। তারপরে আলমের সাথে ওর আমার রূপটা আস্তে আস্তে, আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম, আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না, আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের, আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন, বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে, ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল। মহানগরে বাসা ভাড়া নিয়েছিল, আমি বলেছিলাম আপনারা বিশ্বাস শোনেন পরে কি হয়েছে, থেকেছিল। আমার কথাটা কথা বলতে আমার দে। কথাটা আগে শেষ করব। পরবর্তীতে ওখানে আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যবহার, যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে, ওর সামনে আমাকে গালি দেয়, পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি, এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পরে তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যান, তার বড় মেয়ে আলো। এই আস্তে আস্তে আবার কথা হয়, কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা, আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সবকিছু দায়িত্বই আমার কাছে দিচ্ছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম, নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন, সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়, তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর, আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে, আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতেছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেব, তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হইছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া না, এই কথাটা আমি না নিতে পারে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম, আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি, এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে, রিয়া আমার ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি, রিয়া তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না, রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভেতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে, বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে, রিয়া বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে, এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট, ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি, এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক, আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন, তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামা চাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে আমার কাছে, সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে।
ও করবে বাপ করবে। আকাশ তুই এগুলি কি আমি বলছিস? কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো কি কথা শোনেন আগে আমার। ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাবো, ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়। যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না বিয়ে দিবে। আমার চেহারা দেখে তো বুঝতেছেন ওর মেয়ের মন, বড় মেয়ের মন খারাপের জন্য আমি কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি। আচ্ছা আপনাকে প্রমাণটা দেখান। পরে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। পরে আমি ওর এই শোনো, এই আগে বলো। আমি বুঝি না, আমি এইভাবে এই যে ওইখানে ক্যামেরা পরে তিনটা শুনে নিয়ে রাখছেন কেন? শোনেন, আচ্ছা আমি যে কেউ কথাটা প্রশ্ন শেষ করবেন না, কেন এত পাকনামি করেন না, প্রশ্ন করবেন না যে কেউ। আমি কথাটা শেষ করি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। মাথায় কেউ ঢোকা মারবে না। কথা শুনছেন আপনারা? ওই হসপিটালে আল্ট্রাসাউন্ড করার কথা পরে বলো না। আল্ট্রাসাউন্ড করার পরে বলছে কি তুমি যে কথা বলতে না কর, বেদব তো নিয়ে আসুন বেটা। আরমান মানে কথা বলতে সাইলেন্ট সাইলেন্ট। হ্যাঁ কথা বলতে না কর, কথা কই বললো আরমান? আরেকবার কথা বলছি। হয়েছে বলো, কথা বলতেছে ওই কথা। স্টপ, আপনারা শোনেন কথা। ওকে ওকে বলো। আপু বলেন বলেন। পরে হচ্ছে ওনারা কি করলো, আমাকে আলিফ ক্লিনিক, ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও। আলম বলছে ও যাবে না, সরকারি হসপিটালে চিকিৎসা নেবে না। পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল। নেওয়ার পরে আল্ট্রাসাউন্ড করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে, ওটা ইনফেকশন করে ফেলছে। ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে। ওই রাত্রেই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও। আমি ভর্তি হইলাম। ওখানে ডিএনসি করার পর বাসার পর তার আগেও আমাকে অনেক মারধর করছে। এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম। আমার এখানে মারা, মাজায় মারা, পিঠে মারা, ওর মাটা সবার সামনে। ওদের এখন একটাই গায়ে জ্বালা, ওর মা ফ্যামিলির সবার, যে আমি একটু সরে যাই, কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে। কিন্তু আমি তো একটা অসুস্থ, আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই। তবে অ্যাটেনশন ছিল রিয়াকে দোষারোপ প্রমাণিত করা। তারপরে শোনেন, ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো, হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে। আমি সব মেনে নিচ্ছি। হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধগুলো আমি খাইও নি, এখনো খেতে পাচ্ছি না, খাবারই খেতে পাচ্ছি না। 10-12টা করে ওষুধ আমি কিভাবে দিই? ওখান থেকে আসার পরে আমি ঘাড় উঁচু করতে পারি না। তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ, যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার। এক পর্যায়ে আমি যেদিন চলে আসবো ওনার বড় মেয়ে আমার গায়ে হাত দেয়। এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরোসায়েন্স হসপিটালে বলবেন। এই যে এই দেখেন আপু ধরেন। এগুলো আপনার ছবি নিয়ে নিয়েন। এই যে দেখেন আলম। আর ওখানে আপনি আলিফ ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে, ও তো চলে আসছে ঢাকায়। আর ওর খালা সিগনেচার করতে পারে না, আলো সিগনেচার করছে যে মেয়ে। ওরা কিন্তু রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। এটা হওয়ার পরে আমি কি করলাম, আমাকে বললো কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানী নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে। তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ, ঠিক আছে সে আমার হাজবেন্ড, তাকে ভালোবাসি, তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না, বলতেই পারে ভাই। আমি তখন না আমার এত খারাপ লাগছে। ও তো একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারতো, যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো। বনানী দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে, আমি থানায় চলে যাই। কোন থানায় যাইতে আমি তো বুঝি না। কাহালু থানায় গেলাম, ওখানের মানুষ বললো সদর থানায় যাও। সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ, আপনি আগে হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে। কালকে আমাকে আল্ট্রাসাউন্ড দিছে আর বলছে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। ওর বোনাই, ছোট বোনের হাজবেন্ড, নাম কি জানো, ডাক নাম শিশির, আর হচ্ছে আরেকটা মালিক, ও ডিশের ব্যবসা করে। ও আমাকে রাত 2টায় বলতেছে দেখা করবে। আমি নিচে নামছি, এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার ভিডিও নিয়ে ওই সময় এদিকে কেন ভিডিও করতেছেন আপনি? কেন ক্যামেরা ধরলেন মিয়া? ভাই আমি ধরেন নাকি? ভাই আমি এদিকে ধরলেন কেন আপনি?
10 বার না করছি আপনাকে মিয়া বুঝে আছি ফাইজল আপনি ক্যামেরার দিকে ধরলেন কেন ক্যামেরা আমাদের মোবাইলে চলে আসতেছে না আর এই যে ব্রাদার আপনি বলো আপনার কে বারবার বাসায় নিয়ে এই সাকিব ভাই কর অনেকে ব্যাক করে ওদিকে ধরেন এই আমি ওদিকে ধর আপনি হাই মোবাইলটা এই সামনে তো না আপনি মোবাইলটা পিছন থেকে করেন ও, না আচ্ছা। ডিলিট করেন ভাই এটা ডিলেট হয়ে গেছে ফোনটা তোলাম মিয়া ডিরেক্টর মাল লাইভ লাইভ কিছু পাস না কেন তুই আমি তো দেরি নাই তাহলে আমাকে বলে দেবেন। বুঝে আছি ক্যামেরা দেখতে এই আপনিও লাইভে আছেন গালাগালি করেন না সাবধান সাবধান বলো, বলো। আপনি বলো। তারপর পরে ওনার 2টার সময় এসে যখন ওইখানে মিডিয়া কর্মী দেখে চলে গেল ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও 2টা বিয়ে ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদের সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে বলতে বলছে কি ভাবি চলেন আপনার একটু গোসল করায় নিয়ে আসি বাসা থেকে বাইকে করে আমারে নিয়ে গেল গোসল টোসল করায় বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি জান তুমি ওখান থেকে রিলিজ হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলেই নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওই যে ছোট বোনের সতীনরে বলছি তুমি চলে যাও আমার জোরপূর্বক রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারাদিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছাই দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না আর বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি 2টা সিট কেটে আমারে শোয়ায় দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমারে নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পারছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমায় পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাইয়ের বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমারে ডিএনসি করাইছে কেন বলে আর দালাল আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে এসে যদি শোয়ায় দেয় তাহলে কি হবে নিয়ে এসে শোয়ায় দিচ্ছে প্রতিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারেই আলামিন মানে কোন আলামিন কোন আলামিন না, না, একটা মিনিট। তার যদি শরীরটা খারাপ না হয় একদম নিয়ে এসে দিল আর সে করবে কি আপনি তাকে মানে ভালো বানানোর চেষ্টা করতেছেন কিনা? তার শরীর তো আসলেই খারাপ। আচ্ছা যাই হোক এখন বলেন কারো প্রশ্ন আছে হ্যাঁ মিথিলাকে এই যে প্রশ্ন আছে আপু একজন করে একটা প্রশ্ন